কংগ্রেসের পক্ষ থেকে একটা সবচেয়ে ইতিবাচক দিক হচ্ছে যে প্রার্থী পছন্দ হয়নি বলে কংগ্রেসের রাজ্য দপ্তরে রক্তাক্ত পরিবেশ তৈরি হয়েছে। শুনতে খুব খারাপ লাগলেও এটা একটা রাজনৈতিক দলের পক্ষে খুব ইতিবাচক বলে আমার অন্তত মনে হয়। চন্দনদা, একেবারে শুরুতে তোমাকে ধন্যবাদ। এবং আমি তার পাশাপাশিভাবে পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস দপ্তরে কালকে আবেগ ঘন কিছু কর্মী যে ঘটনাটি ঘটিয়েছেন বা তার সাথে নেতৃত্বের আমরা প্রত্যেকের প্রতি সমব্যথী। এটা ইতিবাচক না, কিন্তু আমি পাশাপাশিভাবে এটা বলবো যে কংগ্রেসি ঘরানাতে কংগ্রেস একা লড়ছে ঠিক এরকম একটি জায়গাতে এটা ইতিবাচক, কারণ 294টা কেন্দ্রে কংগ্রেস প্রার্থী দিচ্ছেন এবং স্বাভাবিকভাবে আমরা এটা বলতে পারি না 42-এ 42 বা কখনো কেউ বলে দিচ্ছেন আপকে বার 200 পার। আমি জানি না আমাদের ক্যালকুলেশন বা মেথডিক্যাল বা আমাদের স্ট্যাটিস্টিক্স বা সংখ্যা তত্ত্বের ক্ষেত্রে হয়তো আমরা একটু দরিদ্র, সেক্ষেত্রে আমরা বলতে পারি না কত সিট। কিন্তু প্রসেনজিৎ, তুমি শুরু করলে উত্তরবঙ্গের যে জেলাটিকে ঘিরে তার ঐতিহাসিক একটা তাৎপর্য আছে এবং সেই তাৎপর্যের সাথে ভারতের জাতীয় কংগ্রেস কিভাবে সম্পৃক্ত এটা ঐতিহাসিকভাবে সকলেই জানেন। আমি বিশেষভাবে বলি 1949 সালে যখন অন্তর্ভুক্তির প্রস্তাব দেয় অ্যানেক্সচার টু ইন্ডিয়া ভারতবর্ষের সাথে, এবং সেই সময়কার মহারাজা তুমি জানো তারা ভারতের অন্তর্ভুক্ত হন এবং ভারতের অন্তর্ভুক্তির সাথে পশ্চিমবাংলার অন্তর্ভুক্তি হন, এবং ওই জায়গাটিকে ঘিরে একটা সম্মান প্রতিটা মানুষের আছে। তার কারণ ওখানকার মহারাজারা বিভিন্ন ক্ষেত্রে জাতীয় কংগ্রেসের আন্দোলনকে সমর্থন করেন এবং স্থানীয়ভাবে আন্দোলনকেও সমর্থন করেন, এবং মূল সম্প্রদায় রাজবংশী আমরা সকলেই জানি। আমি বিশেষভাবে এই কথাটা এই কারণে বলি, আজকে হয়তো সেখানে আমাদের কোনো সিট নেই, কিন্তু একটা গ্রোথ অফ প্রপেন্সিটি যাকে বলে মানুষের মানসিকতা, সেটা কিন্তু ঐতিহাসিকভাবে তৈরি হয় এবং হয়েছে। 1950 সালের অন্তর্ভুক্তি, তার পরবর্তী সময় ভারতবর্ষের সংবিধান আমরা জানি। আমি ইতিহাসের একটু ছোট্ট অধ্যায় কেন আলোচনা করতে হয় প্রসেনজিৎ, তুমি বললে এক সময় বাম কংগ্রেসের দুর্গ, অর্থাৎ বামেরও আগে কংগ্রেসের দুর্গ, এবং সেটা কেন হয়েছিল আমি সেই তাৎপর্যটা ব্যাখ্যা করলাম। আমরা বারবার বলছি একদম স্বাধীনতার সময় আর আজকে স্বাধীনতার প্রায় 7 দশক পরে, 8 দশকের মুখে আমরা তাৎপর্য বিশ্লেষণ তো করবই। একটি প্রশ্ন আসছে, যখন আমরা স্বাধীনতা পাই তখন অন্তর্ভুক্তির প্রশ্নটা আসছে। আমি এই কারণে বললাম অন্তর্ভুক্তিটাই একটা কারণ ছিল, দেশটার শেপটা কিভাবে হবে, দেশের ভৌগোলিক অবস্থানটা কীরকম হবে। কিন্তু তার পরবর্তী সময় আমরা চেষ্টা করেছি বারবার তার উন্নয়ন করবার, এবং আজও তুমি জানো কুচবিহারকে বলা হয় মূলত এগ্রিকালচার বেসড জায়গা, এবং সেখানে সাধারণভাবেই এগ্রিকালচারটি একটা বড় প্রসঙ্গ বা চাষাবাদ, এবং তার সাথে সাথে মুর্শিদাবাদের কতগুলো ঐতিহাসিক বিলস আছে যেখানে ফিশারিজেরও একটা ভূমিকা আছে, যেগুলো তৈরি করা হয়েছে। এটা এনভায়রনমেন্টাল সায়েন্স বলতে পারো। সেই সময় তাকে ব্যালেন্স করবার চেষ্টা হয়েছে। পরবর্তী সময় বিভিন্ন দল বিভিন্ন সময় ক্ষমতা এসছে। ইদানিং যেটা দেখা গেছে একটা বড় আরবানাইজেশন, এবং সেটা আনপ্ল্যান্ড আরবানাইজেশন। সুতরাং কুচবিহারের যে ক্যারেক্টার, তাতে কুচবিহারের ইকোনমিকে যদি তুমি এক্স্যাক্টলি এই মুহূর্তে পরিলক্ষণ করো তাহলে দেখব যে সেখানকার যে ইনভেস্টমেন্ট বা তার ডেভেলপমেন্ট, তার চক আউট বা তার সেন্ট্রাল প্ল্যানিং, সেখানে কিন্তু অভাব আছে। আমি কেন বলি, তুমি একটা কথা বললে যে এখন ওখানে বিজেপির একটা শক্ত ঘাঁটি। আমি খুব স্বাভাবিক আলোচনায় এটা বলবো, যদি কংগ্রেস শুরু করে কোনো একটা সময় কাউকে শুরু করতে হয়, তারপর যদি বাম ঘুরে আজকে বিজেপির, তৃণমূল হয়ে বিজেপির, সেক্ষেত্রে দেখতে হবে স্বাধীনতার 8 দশক পরে আমরা এক্স্যাক্ট অবস্থান কোথায় আছি। বিজেপিকে ভোট দিচ্ছেন, উন্নতি হচ্ছেন কি? ঠিক, আমি আসছি। তবে একটা জিনিস খুব আমার ভালো লাগছে এবারের নির্বাচনে, অসীম সপ্তর্ষি চন্দনদা, সেটা হচ্ছে যে কোচবিহারের যে প্রতিবেদনটা দেখিয়ে আমরা একটুখানি আলোচনা করবার চেষ্টা করছি, সেটা সত্যি এতটা ছড়ানো। একটা কৃষিপ্রধান জেলা, একটা জেলা যেটার একদিকে আসাম, একদিকে বাংলাদেশ, এবং সেই বাংলাদেশের সীমানার অর্ধেকটাতেই ফেন্সিং নেই, এবং সেই ফেন্সিংয়ে আদালত বারবার বলেছে যে আপনারা জমি দিন। আমি মানি না। আদালত রায় দিয়েছে, ভাড়মে যায়, চিংড়িহাটার মেট্রো
যোগাযোগ স্থাপন করতে হবে, ভাড়মে যায়। আবার বলা হচ্ছে যে সংবিধান আছে, এবং আদালত যে সংবিধান অনুযায়ী চলে সেটা ক্ষেত্রে সংবিধান নয়। মানে এটা পুরো একটা খিচুড়ি পুরো বিষয়টা। সেই রকম একটা জেলা, সেই জেলাতে কৃষি সংক্রান্ত কোনো শিল্প নেই, এবং ফুড প্রসেসিং সংক্রান্ত কোনো শিল্প নেই, যেটা যা ছিল 1949-50-এর তাদের অ্যাক্সেশনের পরে। আজকে সেই জায়গাতেই আমরা দাঁড়িয়ে আছি। সেই জায়গাতে প্রসেনজিৎ, এক্স্যাক্টলি একটা কথা বলা যায়, ধরো তুমি একটা গল্প শুরু করলে, গল্পটা শেষ আছে মানে তুমি প্রথম খণ্ড শেষ করতে পারো। আমার ঝন্টুকে শুনে মনে হয়েছে প্রথম খণ্ডটা শেষ করেছে। আমি ওনাস নিতেই পারি, খুব স্বাভাবিক, কারণ সেই মুহূর্তের যদি ইতিহাস কেউ বোঝেন, দেশ ভাগের পরে আমাদের তৎকালীন নেতাদের রেসপন্সিবিলিটি একটা দেশ গড়ার উপরে ছিল। সুতরাং তুমি তার সাথে আজকের জিডিপি কম্পারিশন, একটা মিন্ট তৈরি করতে, তুমি যে টাকাটাকে ভ্যালু করছো সেই টাকার তৈরি আমাদের দেশে একটা মিন্ট ছিল না। সেখান থেকে দাঁড়িয়ে যে ডেভেলপমেন্টটা হয়েছে তার পরবর্তী বিভিন্ন সরকার এগিয়ে নিয়ে যাবে, এটাই স্বাভাবিক। আমি ওই জেলাতে যাই, ওই জেলাতে আমি বিশেষভাবে কেন বলছি যে প্রথম খণ্ডটা শেষ, এবার দ্বিতীয় খণ্ড। আমি বিশেষভাবে যেটা বলি সেটা হচ্ছে যে একটা জেলার একটা ক্যারেক্টার থাকা দরকার। সেই ক্যারেক্টারটা তার অর্থনীতির বুনিয়াদটা কি হবে, এবং সেই বুনিয়াদটাই তো সমাজ তৈরি করবে। ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে, তুমি যদি ফোকালি দেখো যে কোচবিহারের ডিস্ট্রিক্টটাকে সামনে রেখে তার অর্থনৈতিক বুনিয়াদটা হওয়া উচিত ছিল সর্বত্রভাবে, যেহেতু এগ্রিকালচার অ্যান্ড হর্টিকালচার, সেক্ষেত্রে অ্যাগ্রো ইন্ডাস্ট্রিটা হচ্ছে সুটেবল। আজকালকার এই সময় মডার্ন ইকোনমিতে অ্যাগ্রো ইন্ডাস্ট্রি হতে পারতো। এখন প্রশ্নটা হচ্ছে, এই অ্যাগ্রো ইন্ডাস্ট্রি যখনই তুমি এগ্রিকালচারে, অর্থাৎ একদম ফিল্ড থেকে যে ক্রপসগুলো তুলছো, যে ফসল তুলছো, সেটাকে নিয়ে যাচ্ছ বিক্রি করতে, এই যে প্রসেসটা, যেটা সেই সময় তুমি যে প্রথম খণ্ডের গল্পটা হলো, সেই সময় সেই সিস্টেমটাই ছিল, বিকজ তখন দেশটা ডেভেলপ হচ্ছে। আজকে এমন একটা জায়গায় এসে দাঁড়িয়েছে যেখানে তুমি এটা করতে পারতে যদি রোডওয়েজ নেটওয়ার্কিং অনেক ভালো থাকতো। অ্যাগ্রো ইন্ডাস্ট্রি তখনই সম্ভব তার ইনফ্রাস্ট্রাকচার অক্সিলারি যাকে বলে, সেই অক্সিলারির ক্ষেত্রে আমরা কি কি ইমপ্রুভ করেছি তুমি একদম পরিসংখ্যানটা দেখো। ধরো প্রথমতভাবে অ্যাগ্রো ইন্ডাস্ট্রি এক্স্যাক্টলি কুচবিহারে কত, অ্যাগ্রো ইন্ডাস্ট্রির প্রপোজাল অনুসারে কুচবিহারে এখনো পর্যন্ত অ্যাগ্রো ইন্ডাস্ট্রি তৈরি হয়েছে, প্রসেসিং তৈরি হয়েছে 29%, অর্থাৎ 71% কাজ প্রজেক্টেড হওয়া, অর্থাৎ তার সময় পেরিয়ে গেছে, আমরা করতে পারিনি। এবার সেকেন্ড হচ্ছে অক্সিলারিকে তুমি দেখো, যেটা হচ্ছে রোডওয়েজ ডেভেলপমেন্ট থেকে আরম্ভ করে বিভিন্ন হাব, পরিষেবা দেওয়ার হাব। অ্যাগ্রো ইন্ডাস্ট্রির একটা সবথেকে বড় সমস্যা, কোথায় তুমি তার এক্স্যাক্টলি স্টোরেজ করবে, এটা তো স্বাভাবিক। সেই স্টোরেজের জন্য ফ্যাসিলিটিস কি আছে, ইলেকট্রিসিটি কি আছে, অর্থাৎ এন্টায়ার প্রোগ্রেসটাকে তোমাকে মাথায় রাখতে হবে। আমরা টোটাল প্রোগ্রেস ওখানে দেখেছি খুব খুব মডারেটলিও যদি বলতে হয় 31% এখনো পর্যন্ত হয়েছে বাই দি রেট অফ পপুলেশন। খুব স্বাভাবিক, বেকারিত্বের সংখ্যা বাড়বে এবং সেই সংখ্যার তার পরিপ্রেক্ষিতে এরা বেকার ভাতা দিয়ে হয়তো কখনো কখনো মুখ বন্ধ করবার একটা 5 বছরের প্রকল্প জারি করবে। আমার প্রশ্নটা সেটা না, তুমি ওয়াইড ডেভেলপমেন্ট, আমরা না ওই কাঁটা তারের কথাটা বলছি অবশ্যই আমার সিকিউরিটির জন্য, যে প্রশ্নটা তারও আগে ছিল অর্থনৈতিক ডেভেলপমেন্টটা হলে এবং কিছু ডিসিশন যদি পারফেক্টলি নেওয়া যেত, তুমি এক্স্যাক্টলি ওই বাংলাদেশের বর্ডারের থেকে আরম্ভ করে, তাহলে আমার মনে হয় কুচবিহার ডিস্ট্রিক্টটা আজকেও অনেক বেশি সমৃদ্ধশালী থাকতে পারত। এখন আমি তৃতীয় খণ্ডে আসছি, আমি জানি না নতুন কোনো খণ্ডে যাওয়া যাবে কিনা, একদম এখানে শেষ করব। আমাকে দেখতে হবে 2011-র পরে তৃণমূল কংগ্রেস মূলত ওখানে শক্ত ঘাঁটি ছিল। তারপরে 2019-এর পরে দেখেছি সেখানে 2019-এর পরে বিজেপির একটা ঘাঁটি, যেটা আমরা বলছি ঘাঁটি ইন দি সেন্স ভোট ব্যাংক কারো হয় না, ধরে রাখা যাক তাদের উপর ডিপেন্ডেন্সি বেড়েছে। আমরা এই নির্বাচনেও ধরে নিতে পারি যে বিজেপির একটা সার্টেন স্বাক্ষর থাকবে ওখানে। কেন্দ্রীয় সরকার যেখানে বিজেপির, রাজ্যের ক্ষেত্রে যেখানে বারবার সাপোর্টেড হচ্ছে বিজেপির, তারা এই তৃতীয় খণ্ডে এসে কেন জবাব দেবেন না গত 5 বছরে কি হয়েছে? কেন দেবেন না যে ওখানের মানুষ সমর্থন করার পরেও আজও 31%-এর ওপর টোটাল ডেভেলপমেন্ট অফ দ্য ডিস্ট্রিক্ট হতে পারলো না কেন? আর এখানেই শেষ, যে এটা যখন এই প্রশ্নের উত্তর যখন খুঁজবেন তখন শুধু কংগ্রেসকে দায়ী করবেন না, আমার মনে হয় সামগ্রিকভাবে এই তৃতীয় খণ্ডটাকে দায়ী করতে হবে। এটাই হচ্ছে আধুনিক কুচবিহার। ঝন্টু, আমি আসবো, তুমি হাত তুলে লাগিয়ে ওকে।
না, এখানে দেখো ভাষার যে প্রসঙ্গটা আছে, এখানে কোনো কিন্তু নেই যে সারা ভারতবর্ষ জুড়ে আমরা জানি প্রায় 3,500 ভাষা, এবং ডায়ালেক্টসকে তুমি যদি নাও প্রায় 44,000 ডায়ালেক্টস। এভরি 100 কিলোমিটার আমরা বলি দেয়ার ইজ আ চেঞ্জ অফ ডায়ালেক্ট। 130 কিলোমিটার। আর মজার ব্যাপারটা হচ্ছে, আমি কয়েকটা জায়গাতে বলি, দেখো আমরা খুব ভালো করে জানি পশ্চিমা, পূর্বী, প্রাকৃত থেকে আসা, দ্রাবিড়, আমার বাংলা ভাষার প্রভাবিত হয়েছে পূর্বী ভাষা থেকে। এই যে জায়গাগুলো, সেখানে রাজবংশীদের ভাষা স্বতন্ত্রতা প্রয়োজন। আমরা একটা জিনিস পরিষ্কারভাবে আমি এখানে বলবো, যেহেতু তোমার সময় বেশি নেই, যে শুধু চাকরির ক্ষেত্রে না, ডেভেলপমেন্টটা ইনক্লুসিভ হওয়া দরকার, সেটাও কিন্তু ইনক্লুসিভ হওয়া দরকার। অন্য কোনো নির্দিষ্ট সম্প্রদায়কে তুমি সামনে শুধু রাখো, ডেভেলপমেন্টের পার্ট তারা হোক, কিন্তু সেক্ষেত্রে তুমি সম্প্রদায়কে সামনে রাখলে মুশকিলটা কী হবে, এক্স্যাক্টলি তোমার সামাজিক ক্লাসিফিকেশন একটা ক্লাস্টার তৈরি হবে। আমি এখানে বলে শেষ করি, ধরো আসাম রাইফেল। আসাম রাইফেল তো একটা টার্ম, রাইট? সেখানে কি অ্যাসামিসটা করবে না? না, না, প্রশ্ন সেটা তো তো তা না। হয়ই। এক্স্যাক্টলি তাই। পঞ্চানন বর্মন নামে ইউনিভার্সিটি মানে ইট শুড নট বি অনলি কোয়ালিফাইড যারা, তারা করবে। আমি বলছি ইনক্লুসিভ যে সেটা তো নয়, এমপ্লয়মেন্ট। সেটা তো আমি ঠিক এই কথাটাই তোমাকে এখানে বলছি। একটুখানি ইন্টারাপ্ট Exact. করছি। সেটা হচ্ছে, দেখুন, ইন্টারাপ্ট না, পুরোটাই না, শেষ তুমি করো। পড়ো, সে তুমি শেষ বিষয়টা হচ্ছে